বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। যে যেখানে বসে আমাদের অনলাইন ক্লাস দেখছো, একটু মনোযোগ সহকারে ফলো করার চেষ্টা করো। আজকে স্যার বরাবরের মতো দশম এবং পরীক্ষার্থীদের ইতিহাস নিয়ে আলোচনা করব। তো আজকে বিষয়টা হবে আমাদের সভ্যতা সম্বন্ধে, বিশ্ব সভ্যতা। তার ভিতরে অনেকগুলো আছে। মিশরীয় সভ্যতা নিয়ে আজকে স্পেসিফিক আলোচনা। তো বরাবর মতো আমাদের বিষয়টা, তারপরে হচ্ছে আমাদের অধ্যায়টা হচ্ছে স্যার দেখাই দিচ্ছি। সবাই কলম বা পেন্সিল অথবা মার্কার সাথে বই নিয়ে প্রস্তুত থাকো। আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়তে পারি, বুঝতে পারি, তাহলে অন্যকেও জানাতে পারবো এবং অবজেক্টিভ সৃজনশীল প্রশ্নের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো এবং ভালো নাম্বার ইনশাল্লাহ পাবো। তো আসো, বিশ্ব সভ্যতার প্রথম নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা আদিম যুগে মানুষ কৃষিকাজ জানতো না। এই যে আমরা এখন কৃষি নির্ভর দেশ, তারা কিন্তু জানতো না। তারা ফলমূল কুড়িয়ে খেত, গাছে ধরতো, সেখান থেকে পারতো অথবা পড়ে থাকতো, সেটা নিয়ে খেত। কিন্তু রান্না বান্না কিভাবে আবার ফসল উৎপাদন তারা জানতো না। তারা পাথরের গুহা বাস করত, পাথর দিয়ে অস্ত্র তৈরি করত, সেই অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে তারা শিকার করত। তাই ওই যুগটাকে বলা হয় পুরনো পাথরের যুগ। সবাই বুঝতে পেরেছ? বা পুরোপলীয় যুগ, যেহেতু ওরা পাথরের যুগে বাস করত, পাথর দিয়ে তৈরি করত। এরপরে আসো, তারা যখন আস্তে আস্তে কৃষিকাজ শুরু করলো, তখন ওই পুরনো পাথরের যুগের পরে সেটা নবপলীয় যুগে তারা চলে আসে। সেটার নাম হলো নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। সেই যুগে তারা কৃষিকাজ জানত। আচ্ছা, তারা কিভাবে কিভাবে ধাপে ধাপে উন্নতি করেছে, আমাদের বিশ্ব সভ্যতা অবদান রেখেছে, সেটাই আমরা আলোচনা করি। আসো, মিশরীয় লেখা আমাদের আজকের আলোচনা মিশরীয় সভ্যতা, তাদের বিভিন্ন অবদান সম্পর্কে আমরা আলোচনা করি। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত দেশটির নাম ইজিপ্ট বা মিশর। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় এই সমৃদ্ধ জনপদের সৃষ্টি হয়। এই সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিভাবে? যেমন 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়। কবে থেকে? মানে 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে। এই সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। আন্ডারলাইন করো, যেহেতু অবজেক্টিভ আসতে পারে। একই সময়ে নারমার বা ম্যানেসন, নারমার বা ম্যানেসন, এটা আন্ডারলাইন করতে হবে, মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত। তাহলে কে হয় প্রথম পুরোহিত বা নরপতি? তার উত্তর হবে নারমার বা ম্যানেস। তিনি প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন। তিনি আরেকটি মর্যাদা লাভ করেন, ফারাও। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য ভূমিকা বা অবদান রাখে। এবার আসো, ওদের অবস্থানটা কোথায়? 3টি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি মহাদেশ। কয়টি? 3টি। আচ্ছা, দেশটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত। এর উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। আমরা যদি একটা মানচিত্র নিই, বিশ্ব মানচিত্র সুন্দর করে চিহ্নিত করতে পারলে বুঝতে পারবা তার অবস্থানটা কোথায় ছিল। এর মোট আয়তন হলো 4 লক্ষ বর্গ মাইল। কত বর্গ মাইল? 4 লক্ষ বর্গ মাইল। এটা আন্ডারলাইন। এবার আসে সময়কাল। মিশরীয় সভ্যতা 2500 বছরেরও বেশি সময়ব্যাপী স্থায়ী ছিল। 2500 বছর, 2500। এটা অবজেক্টিভ আসতে পারে। প্রাচীন মিশরের নিরবিচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় 5000 খ্রিস্টপূর্বাব্দে, বিশেষ করে নবপলীয় যুগে।
এটা তোমার অনুধাবন আসতে পারে। এবার আসো আমরা আসলে প্রতিটা লাইন পড়বো না, আমরা স্যার যে মূল মূল জিনিসগুলো স্যার সেগুলো তোমাদেরকে মার্ক করার চেষ্টা করব, তোমরা যেন অবজেক্টিভ আমরা দিতে পারি, প্রশ্নের উত্তর দিতে পারি। তোমরা বাসায় কিন্তু সুন্দর করে একবার, দুইবার, তিনবার রিডিং পড়ে তারপরে কিন্তু আন্ডারলাইন করবা, তাহলে তোমরা বিষয় সম্বন্ধে জানতে পারবে। এবার আসো রাষ্ট্র সমাজ নিয়ে। প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, মানে অনেকগুলো ছোট নগর রাষ্ট্রে এটা ছিল। এগুলোকে বলা হতো নোম। এই ছোট ছোট নগর রাষ্ট্রকে বলা হতো নোম। আচ্ছা, ওই সময় থেকে মিশরের ঐক্যবদ্ধ রাজ্য রাজবংশের উদ্ভব হয়েছিল। মিশরীয় ফের ও শব্দ থেকে ফারাও শব্দের জন্ম। তাহলে ফারাও থেকে এসেছে? ফের ও থেকে ফারাও এসেছে। ফারাও ছিল অত্যন্ত ক্ষমতাশালী। ফারাও ছিল অত্যন্ত ক্ষমতাশালী। তারা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করত। ফারাওরা তাদেরকে কিসের সাথে তুলনা করত বলো? বংশধর কিসের মনে করত? সূর্য দেবতার বংশধর। ফারাও পড়তে ছিল বংশানুক্রমে। তারা ছাড়া মিশরের আর অন্য কেউ এই পদবি পাবে না, অর্থাৎ তার ছেলে, ছেলের ছেলে, তাদের বংশই। আচ্ছা, পেশার ভিত্তিতে ওরা কয়েকটি শ্রেণীতে ছিল, যেমন রাজ পরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী, কৃষক ও ভূমিদাস শ্রেণী। তাহলে আমরা তাদের ভিতরে অনেকগুলো শ্রেণী দেখতে পাই। তাদের অর্থনীতির মূল উৎস ছিল কৃষি নির্ভর। উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, যব, তুলা, পেঁয়াজ, পিচফল। এগুলো তারা উৎপাদন করত এবং এগুলো কিন্তু তারা রপ্তানি করত। আবার মিশর উৎপাদিত গম, লিলেন কাপড় ও মাটির পাত্র তারা কি করত? ক্রিট দ্বীপ, ফিনিশিয়া, ফিলিস্তিন ও সিরিয়ায় তারা রপ্তানি করত। আবার তারা বিভিন্ন দেশ থেকে আমদানিও করত, যেমন সোনা, রূপা, তারপরে তোমার হাতির দাঁত, কাঠ, এগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করত। রপ্তানি যেমন করতো, আমদানিও করত। নীল নদ দিয়ে এবার স্যার আলোচনা করবো। পয়েন্ট, রাষ্ট্রীয় সমাজগুলো, ওদের পরিচিতিগুলো এবার আসে। নীল নদ, নীল নদটা কি? নীল নদ ছাড়া মিশর চলতোই না। তোমার হেরোডোটাস বলেছিলেন যে নীল নদের অবদান হচ্ছে মিশর, তা না হলে এটা একেবারে খাকা মরুভূমিতে পরিণত হতো। আচ্ছা আসো, মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। কোত্থেকে? লেক ভিক্টোরিয়া, এটা আন্ডারলাইন। সেখান থেকে এই নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে। ওই যে জনক হেরোডোটাস উনি বলেছেন কি মিশর নীল নদের দ্বার। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো। নীল নদে কি হতো? বন্যা হতো। বন্যার পানি সরে গেলে দুই তীরে পলি মাটি পড়ে জমি উর্বর হতো। দুই তীরে পলি মাটির স্তূপ হয়ে যেত। সেটা নিয়ে সেখানে তারা বিভিন্ন কৃষিকাজ পালন করত, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করত। কারণ ওই যে নীল নদ মিশর অবদান, এই জন্য বলা হয়েছে। জমে থাকা পলি মাটিতে জন্মাতো নানা ধরনের ফসল, খুব ভালো হতো। আচ্ছা, এবার আসো ওদের অবদান কি? সভ্যতা মিশরীয়দের অবদান কি? তারা কি করত? তাদের অস্বীকার করার উপায় নেই যে তারা কোন সাইডে ছিল না। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান, বিজ্ঞান চর্চা সবকিছুই তাদের অবদানে সমৃদ্ধ ছিল, যেটা আমরা এখন ফলভোগ করছি। মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল। এবার আসো, তাদের ধর্ম বিশ্বাসটা কি ছিল? তারা প্রাচীন মিশরের মতো অন্য কোনো জাতির জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়ম কানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না। তারা যতটুকু ছিল, তারা বিভিন্ন দেব দেবীর পূজা করত, জড় বস্তুর পূজা করত, মূর্তি পূজা করত, জীবজন্তুর পূজা করত। বিভিন্ন সময় তাদের ধর্ম বিশ্বাসের পরিবর্তন করত, সে সাথে সাথে আবার তাদের পূজাও চেঞ্জ হয়ে যেত। মিশরীয়দের ধারণা ছিল সূর্য দেবতার রে বা আমন রে
এবং প্রাকৃতিক শক্তি, শস্য ও নীল নদের দেবতা ওসিরিস মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালিত করত। এরা সবাই মিলে পুরো পৃথিবী চালাত, তারা এটা বিশ্বাস করে। তাদের জীবনে সূর্য দেবতার রে এর গুরুত্ব ছিল অনেক বেশি। এখন যদি বলে কার গুরুত্ব বেশি ছিল, তাহলে আমরা বলবো সূর্য দেবতার রে। তারা কি করত? মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে, একটা মানে অবাস্তব জিনিস। সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত, যেটা আমরা মমির যে বিশ্বাসটা পাই ওদের থেকে পাই। এই চিন্তা থেকে মমিকে রক্ষা করার জন্য তারা পিরামিড তৈরি করে। হ্যাঁ, এই চিন্তা থেকে মমিকে রক্ষা করার জন্য তারা পিরামিড, যেটা মিশরের বিখ্যাত পিরামিড, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা দেখতে যায় সেই পিরামিড, যেটা আমাদের এই যে বইতে আছে, এই যে ছবিটা, পিরামিডের সামনে একটা তাদের স্পিংকস ভাস্কর্য, এগুলো সেখানে আছে। তো ফারাওরা স্রষ্টা প্রতিনিধি হিসাবে দেশ শাসন করত। তারা ছিল প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিতকেও তারা নিয়োগ করত। তাদের শিল্পটা এবার একটু আলোচনা করি। মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ, ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের মতো চিত্রশিল্পরা গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে। তাদের প্রিয় ছিল সাদা কালো রংটা। সমাধি, পিরামিড, মন্দির, প্রাসাদ, প্রমোদ কানন, সাধারণ ঘরবাড়ির দেয়ালে তারা অসাধারণ ছবি আঁকত। হ্যাঁ, সেখানে তাদের মিশরের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, পারিবারিক জীবনের কাহিনী ফুটে উঠাতে চেষ্টা করতে হবে, যেটা আমরা এখন গিয়ে দেখতে পাই বা গবেষণা করে পাই। তারা কারুশিল্পেও অনেক দক্ষতা ছিল। মৃৎশিল্প, সোনা, রূপা, মূল্যবান পাথরের তৈজসপত্রের অলঙ্কার, মমির মুখোশ, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, হাতির দাঁত, ধাতু, এই সবগুলোতে কারুকাজের অবদান রেখেছে। এত সুন্দর করে ওরা শিল্পটাকে যেটা করেছে আমরা দেখতে পাই জাদুঘরে। এবার আসলে ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো প্রতিভা আর কেউ রাখতে পারেনি। ব্যাপকতা, বৈচিত্র্য, ধর্মীয়, হ্যাঁ, বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। হ্যাঁ, তাদের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্পিংকস। স্পিংকস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহ ছিল সিংহের মতো, পুরো দেহটা সিংহের মতো, আর মুখের আকৃতি হচ্ছে মানুষের মতো। এবার আছে ওদের লিখন পদ্ধতি এবং কাগজ আবিষ্কারের আমরা গল্প শুনি। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। লিপি, যেটাকে আমরা বর্ণমালা বলি, অক্ষর বলি। নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করে। কয়টি? 24টি। কয়টি বর্ণমালা? তারা 24টি বর্ণমালা আবিষ্কার করে, ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করে। তারপরে প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। ছবি এঁকে এঁকে ওদের মনের ভাবগুলো ফুটে তুলত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। তোমাদের কিন্তু অবজেক্টিভ চলে আসবে, ক এবং খ, অনুধাবন জ্ঞানের, এটা চলে আসবে। ওইটার নাম ছিল চিত্রলিপি, যেটা ছবির মাধ্যমে। এই চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর, যেটা স্যার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে যেটা বইতে তোমরা ভালো করে পাবো। আচ্ছা, মিশরীয়রা নল খাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। সেই কাগজের উপর তারা লিখত। গ্রিকরা এই কাগজের নাম দেয় প্যাপিরাস। এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দ উৎপত্তি। ওই প্যাপিরাস থেকে পেপার। ক্লিয়ার এরপরে নেপোলিয়ন বোনাপার্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কার করা হয়, যেটাতে রসেটা স্টোন নামে পরিচিত। উনি যে পাথরটা আবিষ্কার করেন সেটা রসেটা স্টোন। তোমাদের ইয়েতে আসবে, সৃজনশীলে আসবে রসেটা স্টোনটা কি, যাতে গ্রিক এবং হায়ারোগ্লিফিক ভাষা অনেক লেখা ছিল, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়।
এবার বিজ্ঞান নিয়ে আলোচনা করি, বিজ্ঞানের তাদের অবদান কি ছিল। হ্যাঁ, মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর, সে কারণে নীল নদের প্লাবন, নাব্য, পানি প্রবাহের মাপ, জোয়ার ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অঙ্কশাস্ত্রের ছিল গভীর যোগাযোগ, ফলে এই দুইটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে, কারণ সেটা নিয়ে ব্যবহার করতে হবে। তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করে। দেখছো, আমরা এখন পাটিগণিত জ্যামিতি পাই, ওরাই আবিষ্কার করেছে। মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত, এটা অবজেক্টিভ আসতে পারে। 4200 খ্রিস্টাব্দ তারা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে, 4200-তে। 365 দিনের বছর সেটাও তারা আবিষ্কার করে। প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়া ঘড়ি, জল ঘড়ি আবিষ্কার করে। মজার ব্যাপার না? কত অবদান তাদের, যেটা আমরা দেখতে পাই। ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল। তারা পরলোকে বিশ্বাস করত এবং ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবেন এই বিশ্বাস তাদের ছিল। তাই তারা ফারাওদের দেহ তাজা রাখার জন্য পদ্ধতি আবিষ্কার করে, যেটাকে আমরা মমি বলি। মিশরীয়রা তাদের ওই সময়ের বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়া মৃতদেহ পচন থেকে রক্ষা করতে সক্ষম হয়, যেন লাশ পচে না যায়। তারা সেই রাসায়নিক প্রক্রিয়ার ব্যবস্থা করেছিল। চিকিৎসা শাস্ত্রেও মিশরীয়দের বিশেষ অগ্রগতি ছিল। তার মানে কোন সাইডে তাদের অগ্রগতি নাই চিন্তা করো। প্রায় আমাদের প্রয়োজনীয় সবগুলো সাইডে তাদের অবদান আমরা দেখতে পাই, তাই না? তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল। আমরা যখন এমন অপারেশন থিয়েটারে গিয়ে কি করি, অস্ত্রোপচারের মাধ্যমে আমরা কাটাছেঁড়া বিভিন্ন অপারেশনগুলো করে থাকি। তারাও কিন্তু ওই সময়ের অস্ত্র দিয়ে কাটাছেঁড়া এবং বিভিন্ন অপারেশন করত। তার মানে তারা কতটুকু অ্যাডভান্স ছিল চিন্তা করে। তারা হাড় জোড়া লাগানো, হাড় ভেঙে গেলে জোড়া লাগানো, হৃৎপিণ্ডের গতি, নাড়ির স্পন্দন নির্ণয় করতে পারত। দেখছো, তার মানে কোনো অংশে তারা কম না। মিশরীয়রা দর্শন ও সাহিত্য চর্চাও করত। তাদের রচনা দুঃখ, হতাশার কোনো প্রকাশ ছিল না। তারা দুঃখ, হতাশাকে সবসময় এড়িয়ে চলে তারা কি করত, অবদানকে, ভালো ভালো কাজকে এনকারেজ করত। তারা আশাবাদী ছিল, যেটা পড়ে অন্যরাও আশা পেত, উৎসাহ পেত। তাদের লেখা সবসময় আনন্দের প্রকাশ দেখা যায়। তাহলে এটা তো খুব ভালো একটা সাইন। তাহলে দেখো, আমরা আজকের আলোচনায় খুব সংক্ষেপে মিশরীয় সভ্যতা সম্বন্ধে একটু জানার চেষ্টা করেছি। আসলে খুব মজার, তাদের অবদান আমাদের আজও আছে। আসলে এভাবে বিভিন্ন সভ্যতার অবদানে আজকে আমরা আধুনিক সভ্যতায় রূপান্তরিত হয়েছি, যেটা আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল, কি ব্যবহার করতো, তাদের থেকে আইডিয়া নিয়ে আমরা আজকের এই পর্যায়ে এসেছি। এভাবে বিভিন্ন সভ্যতার মাধ্যমে আমাদের আজকে এই আধুনিক সভ্যতায় আমরা এসে পড়েছি। তো বিশ্ব সভ্যতা আসলে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সভ্যতা থেকে যে আমরা নিদর্শনগুলো, যে কল্পকাহিনীগুলো, যে গবেষণালব্ধ ইতিহাসগুলো খুঁজে পাই, জানতে পারি, তা দিয়ে আমরা নিজেদের জীবন, সমাজ, দেশ, পরিবার সবকিছুকে গড়ানোর চেষ্টা করছি এবং আজকের এই আধুনিক সভ্যতায় আমরা এসে পৌঁছেছি। আজকে বিজ্ঞান কোথায় গিয়ে পৌঁছেছে? আমরা উপগ্রহ পাঠাচ্ছি, আমাদের বাংলাদেশও উপগ্রহ একটি পাঠিয়েছে, আরেকটি পাঠানোর অবস্থায় আছে। তারপরে আমাদের বাংলাদেশ আজকে স্বয়ংসম্পূর্ণ, পুরো পৃথিবী স্বয়ংসম্পূর্ণ, উন্নত দেশে আমরা যাচ্ছি। সবগুলো কিন্তু আসলে এইসব বিশ্ব সভ্যতার অবদান। বিভিন্ন সভ্যতার অবদানের কারণে আমরা আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছি। তো স্যার বলবো, তোমরা খুব মনোযোগ সহকারে বিষয়টিকে পড়ার চেষ্টা করো, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো, তাহলে দেখবে আমরা খুব সহজে বিভিন্ন অবজেক্টিভগুলোর উত্তর দিতে পারতেছি হেসে হেসে।
তারপরে ক খ গ ঘ এর উত্তরগুলো আমরা খুব সহজে দিতে পারবো, কোনো টেনশন থাকবে না। পড়বো পড়ার জন্য, পরীক্ষার নাম্বারের জন্য, জানার জন্য পড়বো, যেন অন্যকে জানাতে পারে। তো সবাই ভালো থাকো। আগামী ক্লাসের জন্য তোমাদের সবাইকে স্বাগতম। স্যারের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন, করোনা মুক্ত করে। আমরা সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।